ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরই মাঝে নির্বাচন কমিশন ১৮০০ প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছেন। সেই প্রার্থীদের মাঝে প্রায় ১৫০ জন প্রার্থী তারা হচ্ছে লাইসেন্সধারী অস্ত্র বহন করছেন। নির্বাচন কমিশনের দেয়া তাদের যে হলফনামা, সেই হলফনামায় এই তথ্য উঠে এসেছে। আজকের পত্রিকায় এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন নিয়ে আজকে কথা বলবো আজকের পত্রিকার সংবাদ বিশ্লেষণে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সহকর্মী শাহরিয়ার হাসান। শাহরিয়ার হাসান, আপনাকে স্বাগতম। এই যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনে আসলে কি আছে? ধন্যবাদ আপনাকে। আমরা যে সংবাদটি আজকে প্রকাশ করেছি, সেই সংবাদটি হচ্ছে বেসিক্যালি যে বৈধ ১৮৪২ জন প্রার্থী রয়েছে, তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে তারা দাখিল করেছেন, সেই হলফনামাগুলো আমরা বেশ কয়েকজন সহকর্মী মিলে সেটা হচ্ছে যতভাবে বিশ্লেষণ করা যায় ততভাবে বিশ্লেষণ করেছি। আমাদের ইতিমধ্যে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে এবং আজকে যে রিপোর্ট নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে এই প্রার্থীদের ভিতর হচ্ছে বৈধ অস্ত্রধারী কারা আছেন। তো আমাদের বিশ্লেষণে যেটা এসেছে যে আমরা ১৫৩ জন প্রার্থীকে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, ১৫৩ জন প্রার্থীর। এইটা হচ্ছে সারা দেশে এই ১৮৪২ জন প্রার্থীর ভিতর। এর মধ্যে আমরা হচ্ছে এই স্টোরিতে এটা বিভিন্নভাবে ভাগ করেছি, বিশ্লেষণ করার সুবিধার্থে আমরা ভাগ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে এই সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ দিক থেকে, সে বিএনপির আসলে প্রার্থীদের মধ্যে এই আগ্নেয়াস্ত্রের সংখ্যা কেমন আছে। তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ৯১টি প্রার্থীর, বিএনপির ৯১টি প্রার্থীর এই আগ্নেয়াস্ত্র রয়েছে, বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তারপরে জামাতের বোধহয় রয়েছে ৪টি। এভাবে আমরা প্রত্যেকটা এগুলো ভাগ করেছি, বা আমরা ভাগ করেছি সর্বকনিষ্ঠ কার আসলে এই কোন প্রার্থীর অস্ত্র রয়েছে। আমরা পেয়েছি গণ অধিকার পরিষদ পটুয়াখালী ১ আসনে মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, উনি ২৮ বছর বয়সী, ওনার একটি অস্ত্র রয়েছে। আমরা আরও বিশ্লেষণ করেছি যে এই কোন প্রার্থীদের বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। আমরা দেখেছি যে পারিবারিকভাবে সেখানে হচ্ছে প্রার্থী এবং তার স্ত্রী উভয়ই আসলে তাদের ওই বর্ণনাতে রয়েছে। সে পারিবারিকভাবে ঢাকা ৮ আসনের যিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং তার স্ত্রী, ওনাদের নামে ৫টি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। জামাতের আমরা ৪টি জামাতের প্রার্থীর আগ্নেয়াস্ত্র পেয়েছি। তার মধ্যে জামাতের ঢাকা ৭ আসনের এনায়েতুল্লাহ, ওনার ৩টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এরকমভাবে আমি স্টোরিগুলোকে আসলে বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এর বাইরে জেলা হিসেবে কুমিল্লার একটি তথ্য রয়েছে বোধহয়। হ্যাঁ, যদি এই কথাটা একটু বলেন, বা ব্যবসায়ীদের আসলে কেমন, কি পরিমাণ? আচ্ছা, এই প্রার্থীগুলো আমাদের আরেকটা স্টোরিতে আসলে এই প্রার্থীগুলোকে আমরা বিভিন্নভাবে যেহেতু বিশ্লেষণ করেছি, সেক্ষেত্রে হচ্ছে এনাদের পেশা কী। অধিকাংশ প্রার্থীর পেশাকে আমরা হচ্ছে ব্যবসা হিসেবে, মানে আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ব্যবসা হিসেবে পেয়েছি, যারা ব্যবসায়ী, এবং এই ব্যবসায়ী প্রায় ১০০-র অধিক আগ্নেয়াস্ত্র রয়েছে। আপনি যে জেলার কথা বললেন কুমিল্লা, সেটা হচ্ছে যে আমরা এটাকে জেলা হিসেবেও বিশ্লেষণ করেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি সবচেয়ে কুমিল্লা জেলায় ১২ জন প্রার্থী আগ্নেয়াস্ত্র রয়েছে। কুমিল্লা জেলার প্রায় ১ থেকে ৯ না ৮ বোধহয়। সেখানে প্রত্যেকটি আসনে, মানে কুমিল্লার প্রত্যেকটি আসনে বিএনপির প্রার্থীর বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তারপর ঢাকা জেলায় রয়েছে ১০টি। এইভাবে আমরা হচ্ছে ঢাকা জেলায় 10টি রয়েছে, 8টি রয়েছে নারায়ণগঞ্জ, টাঙ্গাইলে, চাঁদপুরে রয়েছে 7টি, বরিশালে রয়েছে 6টি, বগুড়া, নরসিংদী, চট্টগ্রাম, কুড়িগ্রামে রয়েছে 5টি। এভাবে বিষয়গুলো আসলে আমরা ভাগ করেছি। এই যে অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রগুলো কি আসলে নির্বাচনের সময় কিরকম প্রভাব রাখতে পারে? নির্বাচনের প্রভাব বলতে আসলে ধরেন নির্বাচনের একদম আগে নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয় যে বৈধ অস্ত্রগুলো যার আছে ওইগুলো অস্ত্র যেন জমা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে একটা পরিপত্র জারি করে। তারপরে আসলে বৈধ অস্ত্রধারী যারা রয়েছেন, যারা এরকম লাইসেন্স রয়েছে, লাইসেন্স বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, তাদেরকে আসলে অস্ত্র লুকানোর কোনো সুযোগ নাই। আমি যখন আমার হলফনামায় বলে দিয়েছি যে আমার 5টি অস্ত্র রয়েছে, এর মানে আমাকে যখন অস্ত্র জমা দিতে হবে, আমাকে 5টা অস্ত্রই জমা দিতে হবে। সেক্ষেত্রে নির্বাচনের সময়টা, মানে নির্বাচনের আগে এবং পরে ওই যে সময়টা, ওই সময়টাতে আসলে বৈধ অস্ত্র দিয়ে মাস্তানি করার আসলে কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে প্রভাব বিস্তারেরও কোনো সুযোগ নাই। যে কোনো একজন নাগরিক একটা বৈধ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করি এবং ওই লাইসেন্স পাই। লাইসেন্স পাওয়ার পর আমরা অস্ত্র কিনি।
ওই অস্ত্র মেইনটেইন করার জন্য আমার কিছু রুলস রেগুলেশনসের ভিতর দিয়ে যেতে হয়। আমি আমার বৈধ অস্ত্রটি কারো হুমকি স্বরূপ হিসাবে আমি ব্যবহার করতে পারবো না। সেটা দিয়ে আমি কাউকে মানে হুমকি, ভয় দেখানো এইগুলো কাজে আমি ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে নির্বাচনের সময় থাকুক বা নির্বাচনের সময় না থাকুক, যেকোনো মুহূর্তে এই ধরনের অভিযোগ কেউ করলে ওই অস্ত্র লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। আপনি তো তথ্য বিশ্লেষণ করেছেন, কার, কার অস্ত্র আছে সেই বিষয়গুলো নিয়েও আসলে আপনাদের বিশ্লেষণ হয়েছে। কেন আসলে এই অস্ত্রগুলো আসলে তারা নিয়েছিল? আমাদের স্টোরি করার ক্ষেত্রে আমরা যেগুলো ফাইন্ডিংস পেয়েছি, ফাইন্ডিংসগুলো আ বিশ্লেষণ করার সুবিধার্থে আমরা হচ্ছে এই যাদের নামে অস্ত্রগুলো রয়েছে তাদের সঙ্গে বেশ অনেকজনের সঙ্গে কথা বলেছি। অধিকাংশগুলো দেখেছি যেসব রাজনীতিবিদ হচ্ছে অস্ত্র রয়েছে তাদের অনেককে অনেক দিন ধরে আসলে এই অস্ত্রগুলো তাদের রয়েছে। কারো, কারো ক্ষেত্রে বিএনপির চাঁপাইনবাবগঞ্জের একজন বোধহয় সঙ্গে কথা বললাম। উনি তো বললেন ৩০ বছর আগে থেকে তিনি এই বৈধ অস্ত্র ব্যবহার করেন, প্রায় ৩ যুগ। এবং আ এই আপনি এখন হচ্ছে সবাই যে রাজনৈতিকভাবে হচ্ছে এই অস্ত্রটা ব্যবহার করেন বা নিয়ে থাকেন, লাইসেন্সগুলো পান, বিষয়টা এরকমও না। আমাদের ফাইন্ডিংসে কিন্তু এসেছে অধিকাংশ তাদের হলফনামায় বলেছেন তারা ব্যবসায়ী। তো তারা ব্যবসায়ী, ব্যবসার কাজে, ব্যবসার নিরাপত্তার কাজে, পারিবারিক কাজে, কেউ, কেউ রাজনৈতিক কাজেও এই অস্ত্রগুলোর হচ্ছে লাইসেন্স নিয়েছেন। অবৈধ অস্ত্র বা যদি বলি যে ৫ই আগস্টের পরে কিছু অস্ত্র হচ্ছে লুট হয়েছে থানা থেকে এবং সেটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার অভিযানও হয়েছে। এই অস্ত্রগুলোর কি কোনো ভূমিকা মানে রাখতে পারে কিনা, কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই অস্ত্রগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিনা? ভালো প্রশ্ন করেছেন। এখানে ২ টি বিষয়। একটি হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই অবৈধ অস্ত্র যে বাহিরে রয়েছে। অবৈধ অস্ত্রগুলো নিয়ে সংখ্যা বা হীনতার কথা যারা অপরাধ নিয়ে কাজ করেন তারা বলছেন, যারা পুলিশের সাবেক কর্মকর্তারা তারা বলছেন, যারা সরকারের ভিতরে রয়েছেন তারাও বলছেন। এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে যেগুলো অস্ত্র, অবৈধ অস্ত্র বাজারে আছে, অপব্যবহার হচ্ছে সেগুলোকে নির্বাচনের আগে সেটাকে হচ্ছে জব্দ করে নিয়ে আসা। অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আ পা ১ম যখন হচ্ছে হলো, আমরা দেখেছি যে ওই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন ওসমান হাদি। ওনাকে হচ্ছে গুলি করা হয়। আপনি গতকালের একটা কথা বললেন যে বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের নেতা তাকেও এই অস্ত্রগুলো আসলে অবৈধ অস্ত্র। এর পাশাপাশি আমাদের হচ্ছে ৫ আগস্টের পরে থানা থেকে লুট হওয়ার অস্ত্র রয়েছে। আমি যেটা দেখি সেটা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি ব্রিফিংয়ে, প্রত্যেকটা দিনে আসলে এইসব অবৈধ অস্ত্র জব্দের বিষয়ে মানে জোর দেওয়া হচ্ছে। এবং দেখেছেন যে আপনিও দেখে থাকবেন যে পুলিশ সদর দপ্তর থেকে এই অস্ত্রের ক্যাটাগরি ধরে, ধরে বলা হচ্ছে যে আপনারা যদি এই অস্ত্রগুলো উদ্ধার করে দিতে পারেন তাহলে আপনাকে ৫০,০০০ টাকা পুরস্কৃত করা হবে। এই মডেলের অস্ত্র উদ্ধার করে দিতে পারলে আপনাকে ১,০০,০০০ টাকা পুরস্কৃত করা হবে। এই পর্যায়ে গিয়ে আসলে মানে তারপরেও মানে সরকার চাচ্ছে, পুলিশ চাচ্ছে যে ওই অবৈধ অস্ত্রগুলো হচ্ছে মাঠে থেকে উঠে আসুক। তো এটার চেষ্টা করছে, গত বেশ কয়েকটা হচ্ছে অভিযানও হয়েছে। সেই অভিযানগুলো চলমান রয়েছে। আবার নির্বাচনের আগে এখনও অভিযান চলছে। কিন্তু যতটা অভিযান জোরালো হচ্ছে আসলে সে পর্যায়ে আসলে ওইভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো অবৈধ অস্ত্র মাঠে রয়েছে এবং যে সংখ্যাটা রয়েছে এবং বেশ কিছু আমরা ঘটনা দেখছি যে এই অবৈধ অস্ত্র দিয়ে এই ঘটনাগুলো পরপর বেশ কিছু ঘটনা ঘটাচ্ছে। তো পুলিশ চেষ্টা করছে, আমরা আশা করব যে এই দ্রুত যেন এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় এবং এই নির্বাচনের পরিবেশটা যেন সুষ্ঠুভাবে আসলে এই অবৈধ অস্ত্র কোনো প্রভাব না ফেলে রাজনৈতিক মাঠে বা ভোটের মাঠে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের পত্রিকার সংবাদ বিশ্লেষণে আমি তুহিনকান্তি দাস ছিলাম আপনাদের সঙ্গে। আজকের পত্রিকার সঙ্গে থাকুন, দেখা হবে।